আসসালামু আলাইকুম। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। তো যাক, আজ অনেক দিন পর বাংলা ক্লাসে উপস্থিত হলাম। তো আমি একটু মাঝে অসুস্থ ছিলাম, একটু সুস্থ হয়েছি, এজন্য প্রথম ক্লাসটি নিতে পারিনি। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে ক্লাস থেকে শুরু হলো আমার। তো যাক, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কবিতার অংশ থেকে। কবিতাটি বিষয় হচ্ছে বঙ্গভাষা কবিতা। আমরা জানি বাংলা সাহিত্য একটি বিশাল সুবিস্তৃত ব্যাপার। তো যে কোনো সাহিত্য আলোচনা করতে গেলে তো এই সাহিত্যের মধ্যে আছে কি কবিতা, গল্প, উপন্যাস এবং কিছু গ্রামাটিক্যাল বিষয়। তো আমি কবিতা দিয়ে শুরু করছি। আজকে কবিতা হচ্ছে বঙ্গভাষা কবিতা, মাইকেল মধুসূদন দত্ত। তো এই কবিতা আলোচনার পরে আমরা যে বিষয়গুলি শিখব তার তো শিখন ফল। শিখন ফল কি হতে পারে এটা আলোচনার পর আমরা দেখব যে আধুনিক বাংলা সাহিত্যের সূচনার লগ্নের কবি এবং তাদের কাব্য সম্পর্কে সম্যক ধারণা লাভ। তারপরে বাংলা সাহিত্যের সনেটের সাথে পুনঃ পরিচিত হওয়া যাবে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগবে এবং দেশপ্রেমও জাগ্রত হবে। শুদ্ধ এবং সাবলীলভাবে কবিতাটি আমরা আবৃত্তি করতে পারব। এই কবিতা আলোচনার পরে আমরা এই শিখন ফলগুলো লাভ করব ইনশাল্লাহ। তারপর এই কবিতার বা গল্প উপন্যাস আমরা যেটাই আলোচনা করি, আলোচনার পূর্বে আমাদের জানতে হবে কবি পরিচিতি, অর্থাৎ বাংলা সাহিত্যের কবি পরিচিতি বা আমরা যে লেখকের যে গল্পটা বা যে কবির যে কবিতাটা পড়বো সেই কবি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তো আমি এখন দেখছি কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, সাগরদাড়ি গ্রাম, যশোর জেলার। কবি শিক্ষা সাগরদাড়ি পাঠশালায় হাতেখড়ি, কলকাতা হিন্দু কলেজে পড়াশোনা। তিনি নিজ উদ্যোগে অনেকগুলো ভাষা আয়ত্ত করছিলেন। প্রায় 12-13 বছরের মধ্যেই তিনি প্রায় 11 থেকে 13টি ভাষা আয়ত্ত করছিলেন। এই জন্য কবিকে আমরা বহুমাত্রিক প্রতিভাধর বা অমিত প্রতিভাধর কবি হিসেবে আখ্যায়িত করি। তিনি একাধারে ইংরেজি, ল্যাটিন, হিব্রু, ফরাসি, জার্মানি ইত্যাদি এরকম বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তার পেশাগত জীবন, এখানে একটি কবির জীবনটা একটু ট্র্যাজেডিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ তিনি কোনো পেশাতেই স্থির ছিলেন না। তিনি কোনো এক সময় বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, পত্রিকা সম্পাদন করেছেন, কেরানিগিরি করেছেন, দুভাষী ছিলেন এবং উকালতি বা ব্যারিস্টার করেছেন। এই ছিল তার পেশাগত জীবন। এবং এই মহামনীষী কবি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। তাহলে এই কবিকে বলা হচ্ছে ক্ষণজন্মা কবি এবং অমিত প্রতিভাধর। বাংলা সাহিত্যে হাতে গোনা যদি দুই একজন কবির নাম করা যায় তাহলে মাইকেল মধুসূদন দত্ত তাদের মধ্যে বিশিষ্ট স্থান লাভ করবে। ক্ষণজন্ম এই জন্য বলা হচ্ছে যে একটা মানুষের জীবন আমরা কত বছর বেঁচে থাকি। এই কবি দেখা যাচ্ছে 1824 খ্রিস্টাব্দের জন্ম, 1873 মৃত্যু, অর্থাৎ মাত্র 49 বছর বয়স তিনি জীবিত ছিলেন।
আর মাইকেল মধুসূদন দত্তের বা তার সাহিত্যকে বলা হচ্ছে মধু সাহিত্য। তার এই সাহিত্য আলোচনার মধ্যে আমরা দেখব যে তিনি অল্প সময়ে, অর্থাৎ জীবনের বেশিরভাগ সময় তিনি অকাজে ব্যয় করছেন, যেটাকে বলা হয়। আর অল্প সময় পেয়েছিলেন, এই অল্প সময়ের মধ্যে তিনি যা কিছু সৃষ্টি করছেন সেগুলোই যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ, অর্থাৎ বাংলা ভাষার সাহিত্যকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় প্রতিস্থাপন করেছেন তিনি। এই জন্য সাহিত্য সমালোচক যারা আছেন তারা মনে করেন বা তা নিয়ে গবেষণা করে বলেন, আক্ষেপ করে বলেন, আর কিছুদিন যদি তিনি বেঁচে থাকতে পারতেন তাহলে যেন বাংলা সাহিত্য বিশ্বের দরবারে আরো অনেক উন্নতি লাভ করতে পারত। তো এই কবির অল্প সময়ের যে সাহিত্য সৃষ্টি বা মধু সাহিত্য যাকে বলা হয়, তিনি কি সৃষ্টি করছেন? মহাকাব্য। বাংলা ভাষার সাহিত্যে তিনি একমাত্র প্রথম মহাকাব্যর রচয়িতা। তার মহাকাব্যটি হচ্ছে মেঘনাদবধ কাব্য। তারপরে তিনি আরো অনেক কাব্য রচনা করছেন, সেগুলো হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, অর্থাৎ সনেট। তারপরে হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য। এই হচ্ছে তা কাব্য। তিনি একাধারে অনেকগুলো নাটক রচনা করেছেন, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। আর তিনি দুইটি প্রহসন রচনা করেছেন। সে প্রহসন দুইটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রু, একেই কি বলে সভ্যতা। অর্থাৎ মধুসূদন দত্ত অল্প সময়ে প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা, প্রথম সার্থক বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের রচয়িতা, এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক পদ্মাবতী বা কৃষ্ণকুমারী। আর বাংলা সাহিত্যে প্রথম সার্থক দুটি প্রহসন বা ব্যঙ্গ বিবৃপাত্মক রচনা যাকে বলা হয় বা প্রহসন, বুড়ো শালিকের ঘাড়ে রু, একই কি বলে সভ্যতা, এগুলোর জনক বা স্রষ্টা, যা ইতিপূর্বে বাংলা সাহিত্যে সৃষ্টি হয়নি। তিনি প্রথম বাংলা কাব্য সাহিত্যে এগুলো সৃষ্টি করেছিলেন। এখন আমরা দেখব সেই মধুসূদনের সনেট বা চতুর্দশপদী কবিতা কি। এখন সনেট শব্দটি ইটালিয়ান সনেটা শব্দ থেকে উদ্ভূত। সনেটটি একটি বিশেষ ধরনের মৃন্ময় রূপকল্প কবিতা। একটি মাত্র অখণ্ড ভাব, কল্পনা বা অনুভূতি কথা যখন 14 বা 18 অক্ষর সমন্বিত পংক্তিতে বা লাইনে এক বিশেষ ছন্দ রীতিতে আত্মপ্রকাশ করে, তখন তাকে আমরা সনেট বা চতুর্দশপদী কবিতা বলি। অর্থাৎ সনেট হচ্ছে 14 লাইনের বা 18 অক্ষর সমন্বিত একটি বিশেষ ধরনের কবিতা, যা মধুসূদন সর্বপ্রথম বাংলা সাহিত্যে আনয়ন করেন। অর্থাৎ সনেট। এখন সনেটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি। একটি 14 লাইন বা পংক্তির হবে। প্রত্যেক পংক্তি 14 বা 18 অক্ষর বিশিষ্ট হবে। প্রত্যেক 8 লাইনের স্তবকটির নাম অষ্টক, শেষে 6 লাইনের স্তবকটির নাম শতক। অষ্টকের পংক্তিগুলোতে কবির ভাব কল্পনার ইঙ্গিত বা ভাবের বিস্তার থাকে, আর শতকের পংক্তিগুলোতে কবির ভাববস্তুর বিস্তৃতি ও ভাবের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ সনেট 14 লাইনের বা 14 পংক্তির হবে। আর এটা আরেকটু বিস্তারিত আমি বলছি যে সনেট 14 অক্ষর সমন্বিত 14 লাইনে সমাপ্ত একটি সুসংহত ভাব সমৃদ্ধ
মন্ময় কবিতা। এই সনেটে কবির আত্মচিন্তা ও আত্মগত ভাব উচ্ছ্বাসী বাণীমূর্তি হিসেবে লাভ করে। বাংলা সাহিত্যে মধুসূদন দত্তই সর্বপ্রথম পাশ্চাত্যের আদর্শে অনুকরণে এই সনেট রচনা করেন। তিনি ওই ধরনের কবিতার নাম দেন চতুর্দশপদী কবিতা। সনেট হিসেবে বাংলা কবিতার বৈশিষ্ট্য ও সার্থকতা। সনেটের দুটি প্রধান ভাগ রয়েছে, যেটা আমি পূর্বে উল্লেখ করছি, অষ্টক এবং শতক। অষ্টক ৮ চরণের বা ৮ লাইনের, আর শতক ৬ চরণের বা ৬ লাইনের পদবদ্ধ। অষ্টকে কবিতার মূল ভাব উপস্থাপন করা হয় এবং শতকে সেই ভাব কল্পনা পরিপূর্ণতা লাভ করে। অর্থাৎ ভাবের প্রস্তাবনা থাকবে অষ্টকে এবং সেই ভাবটি পরিপূর্ণতা লাভ করবে শতকে। এই হচ্ছে সনেটের বৈশিষ্ট্য। আর বাংলা সাহিত্যে বা বাংলা কবিতায় বা এই বঙ্গভাষা কবিতায় সনেটের সার্থকতা। বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি অন্য সাধারণ সনেট। এ সনেটে কবি একটি মিশ্র রীতি অনুসরণ করেন। পেত্তাকীয় রীতি অর্থাৎ এবং শেক্সপিয়ারিয়ান রীতির মিশ্রণে কবি সনেটটি রচনা করেছেন। বঙ্গভাষা শুধু বাংলা সাহিত্যের প্রথম দিকের সনেট নয়, এটি বাংলা সাহিত্যের সেরা সনেটগুলোরও একটি। এর ভাববস্তু যেমন মার্জিত, পরিশীলিত ও সুসংহত, তেমন এর শিল্প রূপও উচ্চমানের। ১৪ চরণের সীমিত আঙ্গিক পরিসরে কবির অখণ্ড ভাবকল্পনা ক্রমবিকশিত হয়ে চমৎকার পরিণতি পেয়েছে। অষ্টকে বর্ণিত হয়েছে মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা। শতকে আছে স্বল্প স্বপ্ন নির্দেশে সাহিত্য সাধনার ধারার পরিবর্তনের সিদ্ধি লাভের তৃপ্তি, অর্থাৎ ভাবের প্রস্তাবনা এবং শেষে তার পরিণতি। এই সনেটে কবি শুধু তার সুগভীর হৃদয়াবেগকেই প্রকাশ করেননি, সবকিছু ছাপিয়ে উঠেছে মাতৃভাষার মহিমা ও মাতৃভাষার প্রতি সুগভীর দরদ। তাই জন্যই বঙ্গভাষা একটি অসাধারণ কালজয়ী সনেট। ভাব, ভাষা, আঙ্গিক সব মিলে একে মধুর্যমণ্ডিত করার রূপ দান করেছে। সুতরাং এর জন্য বলা যায় বঙ্গভাষা কবিতাটি একটি সার্থক বাংলা সনেট। এখন সনেট এবং তার বাংলা সাহিত্যের প্রভাব আলোচনা হলো। এবার আমি মূল কবিতায় যাচ্ছি এবং এই মূল কবিতা আলোচনার আগে আমার একটি কথা আমি বলে নিচ্ছি, সেটি হচ্ছে সাহিত্য গবেষক যারা সাহিত্য নিয়ে গবেষণা করেন তাদের উপলব্ধি যে মাইকেল মধুসূদন দত্তের জীবন ইতিহাসই তার কাব্য সাহিত্য। একটি কথা বহুল পরিমাণে প্রচারিত, মাইকেল মধুসূদন দত্তের জীবন ইতিহাস। তাহলে এটাকে আমি বঙ্গভাষা কবিতা আলোচনার আগে সংক্ষিপ্ত পরিসরে কবির জীবন ইতিহাস বলছি। এই জীবন ইতিহাস তোমরা যদি ভালোভাবে একটু খেয়াল করো, ভালোভাবে একটু অনুধাবন করো, তাহলে পরবর্তীতে আমি যখন এই আলোচনা করব বঙ্গভাষা কবিতা নিয়ে, তখন এগুলির সাথে পুরোপুরি মিলে গেছে। তাহলে তার জীবন ইতিহাসটা হচ্ছে, আমি আগেই বলেছি পূর্বের কবির পরিচিতিতে, যে তিনি হিন্দু মাইকেল মধুসূদন দত্ত। এই শব্দটার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত, এখানে মধুসূদন প্রথমে দেয়া আছে মাইকেল শব্দটা, পরে আছে দত্ত, তার মানে মাইকেল খ্রিস্টান পদবী, মধুসূদন দত্ত এটা হিন্দু পদবী, অর্থাৎ তিনি হিন্দু থেকে অনেক সময় খ্রিস্টান হয়েছিলেন।
তাহলে তার জীবন ইতিহাস বলছে তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত ও মাতার নাম জাহ্নবী দেবী। মধুসূদন উচ্চ বংশীয় দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনেক সময় তিনি হিন্দু ধর্ম বিসর্জন দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। পাঠশালার পাঠ চুকানোর পর তিনি হিন্দু বিশ কলেজে ভর্তি হন। সেখানে গিয়ে তিনি পাশ্চাত্য ধারার সংস্পর্শে আসেন। কবি যেহেতু প্রতিভাধর ছিলেন, তিনি একাধারে ইংরেজি, বাংলা, হিন্দি, ফার্সি, ল্যাটিন, যা আমি আগেই বলেছি যে প্রায় 11 থেকে 13টি ভাষা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো বিশেষ করে ইংরেজির প্রতি ওনার একটি বিশেষ আকর্ষণ ছিল। উনি কোনো এক সময় ভাবতেন যে আমি ইংরেজি সাহিত্যে একজন বড় পণ্ডিত হব। এই জন্যই তিনি কলেজে পড়াশোনার মাঝখানেই তিনি নিজের ইচ্ছা করলেন দেশে বাইরে চলে যাবেন। সত্যি সত্যি তাই ঘটল। তিনি লন্ডনে চলে গেলেন। লন্ডনে যেয়ে ইংরেজিতে একটি গ্রন্থ রচনা করছিলেন। গ্রন্থটির নাম হচ্ছে ক্যাপটিক লেডি। সেই গ্রন্থ যখন লন্ডনের সাহিত্য সভায় আলোচনা হয়, তখন যে মানের হওয়ার কথা ছিল সে মানের হয়নি। লন্ডনে যারা সাহিত্যিক সমালোচক এরা বলছিলেন যে আপনি নিজের দেশে চলে যান এবং নিজের মাতৃভাষায় কাব্য চর্চা করেন, আপনি সফল হবেন। মধুসূদন তাদের সাথে দ্বিমত পোষণ করলেন এবং তিনি পরবর্তীতে ফ্রান্সে চলে যান, লন্ডন ত্যাগ করেন। কিন্তু মাঝখানে তিনি নিজের ধর্মটা ত্যাগ করলেন, খ্রিস্টান রমণীকে বিয়ে করলেন। খ্রিস্টান রমণীকে বিয়ের সাথে সাথে খ্রিস্টান পদবি ধারণ করলেন মাইকেল। পরবর্তীতে তার বাবা তাকে ত্যায্য ঘোষণা করল এবং সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। তো মধুসূদনের আর্থিক অবস্থা প্রথম দিকে আমি আগেই বলছি যে উচ্চ বংশের ছিলেন এবং টাকা পয়সা এগুলির কোনো অভাব তার ছিল না। কিন্তু যখন ধর্ম ত্যাগ করলেন, সংসার থেকে বঞ্চিত হলেন, তখন তার অভাব তার পিছু লাগলো এবং তিনি নিজে উচ্চাকাঙ্ক্ষীর জন্য লন্ডনে গেলেন। সেখানে সফল হতে পারলেন না। পরবর্তী তিনি ফ্রান্সে যান। ফ্রান্সে যেয়ে তিনি সফল হলেন না এবং আর্থিক সংকটে পড়লেন এবং এমন সংকট হলো যে তার জেলে যাওয়ার মতো উপক্রম হলো। বন্ধুদের কাছে ধার দেনা করে চলছিলেন। অনেক সময় সে ধার দেনার জন্য তাকে জেলে যাওয়ার উপক্রম হয়েছিল। তো পরবর্তী বাংলা সাহিত্যে আরেক দিকপাল পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে আর্থিক সহায়তা দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেন এবং কবি দেশে ফিরে আসেন ব্যর্থ মনোরথ হয়ে। এবং দেশে এসে তিনি কিছুদিন ওকালতি কাজ করলেন, সেটাতে তিনি ফলপ্রসূ হলেন না। কিছুদিন তিনি দুবাসীর কাজ করলেন, সেটাতেও সফল হলেন না। কিছুদিন তিনি কেরানিগিরি করলেন, সেটাও হলো না। পরবর্তী একটি স্কুলে শিক্ষকতা করলেন এবং এর মাঝখানে তিনি লেখালেখি করলেন এবং পরবর্তীতে তিনি একদম অর্থশূন্য হয়ে এবং বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হলেন এবং তার মৃত্যুর সময় তার বয়স আমি আগেই বলছি যে মাত্র 49 বছর বয়সে তিনি মারা গেলেন। তাহলে জীবনের বেশিরভাগ সময় তিনি সফল হননি, কিন্তু অল্প সময়ে যখন তিনি লেখালেখি শুরু করছিলেন সে সময় তিনি মৃত্যু হয়ে গেল তার। তাহলে এই একজন ক্ষণজন্মা কবি, অথচ তিনি বাংলা ভাষা সাহিত্যকে এমন কিছু দিয়ে গেলেন যার জন্য বাংলা আজ বিশ্বের দরবারে অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে। তো এই ছিল তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস। তা এখন বঙ্গভাষা কবিতাটি আলোচনা করছি, দেখে লাইনগুলোর মধ্যে দিয়ে ব্যাখ্যা হবে তার জীবন ইতিহাসই তার কাব্য সাহিত্য। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি। কাটাইনি বহুদিন সুখ পরিহরি। এখান থেকে আমরা কি বুঝবো? অর্থাৎ বাংলায় এমন কিছু
মণি মুক্তা সাদৃশ বস্তু রয়েছে, যা অবহেলা করে নির্বোধ কবি পরধন লোভে মত্ত, পরের ধন লাভের আশায় তিনি নিজের দেশ, নিজের ভাষা অর্থাৎ বাংলা ত্যাগ করে ইংরেজিতে পণ্ডিত হওয়ার জন্য তিনি পরদেশে চলে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি অর্থকষ্টে পতিত হলেন, অর্থাৎ ভিখারির মতো হয়ে গেলেন। বহুদিন তিনি অর্থকষ্টে পড়ে না খেয়ে অনাহারে অনিদ্রায় তার জীবন সংশয়ের উপক্রম হয়েছিল। অনিদ্রায় অনাহারে সুপিকায়া মন, মজুনের বিফল তবে অবরণ্য রবি, কলিনী শৈবালে বলি কমল কানন। এখন কবি যে আশায় দেশ ত্যাগ করে, ভাষা ত্যাগ করে, অর্থাৎ পাণ্ডিত্য হওয়ার জন্য তিনি যখন নিজের মূল্যবান বস্তু ত্যাগ করে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন, সেটা এখানে এই লাইনগুলোর মধ্যে দেখা যাচ্ছে। কেলিনী শৈবালে ভুলি কমল কানন, অর্থাৎ শৈবালে কর্দমাক্ত জায়গায় শৈবাল বা পদ্ম ফুল ফোটে, কবি সেই পদ্ম ফুল মনে করে কি শৈবাল নিয়ে মেতেছিলেন। এই যে ভুল রাস্তা, অর্থাৎ তিনি যেন বাংলা ত্যাগ করে ইংরেজির পণ্ডিত হওয়ার আশায় মূল জিনিসকে ত্যাগ করে তিনি অকাজে ভুল রাস্তায় তিনি পতিত হয়েছিলেন। এইসব অবস্থার মধ্যেই স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিল পরে, ওরে বাসা মাতৃকুশে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। যা ফিরে অজ্ঞান তুই, যারে ফিরে ঘরে, পাইলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপ খনি পূর্ণমণি জালে। অর্থাৎ এই লাইন দিয়ে এইটাই বোঝানো যাচ্ছে যে স্বপ্নের অধিষ্ঠাত্রী দেবী কবিকে যেন একদিন স্বপ্নে বলল, ওই তুই এই দেশ এখানে পড়ে আছিস কেন, তুই তো ভিখারি হয়ে গেছিস, তুই তো মারা যাওয়ার মতো অবস্থায় পড়ে গেছিস, যা অজ্ঞান তুই দেশে ফিরে যা, যে তুই নিজের মাতৃভাষা কাব্য চর্চা কর, তুই সফল হবি এবং দেখবি মাতৃভাষার মধ্যে এমন মণিমুক্ত শুদ্ধ বস্তু আছে যা অন্য কোনো ভাষায় নেই। অর্থাৎ মাতৃভাষার প্রতি কবিকে এরকম স্বপ্ন দেখায় কবিকে দেশে পাঠানোর ব্যবস্থা হলো। তাহলে এই যে এই বঙ্গভাষা কবিতা, এখন আমি যে কবিতার লাইনগুলো বিশ্লেষণ করলাম, এখানে আমরা কি পাইলাম? হুবহু দেখা গেল আমি পূর্বে যে বর্ণনা করছি কবির সংক্ষিপ্ত জীবন ইতিহাস, সে জীবন ইতিহাসটাই যেন এখানে এই কবিতার লাইনগুলোর মধ্যে সুস্পষ্ট বাস্তব হয়ে দেখা গেল। এর জন্য বলা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের জীবন ইতিহাসই হচ্ছে বঙ্গভাষা কবিতার মূল ভাবার্থ। তাহলে আমাদের এই লাইনগুলো, এই কবিতার অর্থগুলো আমাকে সুস্পষ্টভাবে আমাদের জানতে হবে। মাইকেল মধুসূদন দত্তের জীবন ইতিহাস জানলেই তার কাব্য সাহিত্য সম্পর্কে ধারণা লাভ করা যাবে। তো শিক্ষার্থীরা, এটাই এখন এই কবিতার মধ্যে কিছু শব্দার্থ আছে যে অর্থগুলো আমাদের জানা উচিত। এখানে কয়েকটি আমি বলছি, আর কিছু আছে মূল বই পাঠ্য বই থেকে জানতে হবে। অবোধ অর্থ হচ্ছে যার কোনো বোধ নেই। কুক্ষণে মানে খারাপ সময়। আচরি মানে আচরণ করা। কায়া বা কায়, এটা হচ্ছে দেহ বা শরীর। মজিনু বিফল তবে, অর্থাৎ এটি অর্থ হচ্ছে যে কাজে কোনো ফল নেই তা নিয়ে ব্যস্ত থাকা। তো যেখানে ফল লাভ হবে না কিন্তু সেই কাজই করা, অকাজ করা যাকে বলা হচ্ছে। অবরণ্যে রবি, যা বরণের যোগ্য নয়, তাকে বরণ করে নেওয়া। যাকে বরণ করা যায় না, যাকে সমাজে গ্রহণ করা যায় না, তাকে নিয়ে মেতে থাকে, এরকম অর্থ। কেলিনী শৈবালে, অর্থাৎ শেওলার মধ্যে খেলা করা। কমল কানন, পদ্ম ফুলের বাগান। এই শব্দার্থ এবং মূল বইয়ের শব্দার্থ তোমাদের জানতে হবে। শব্দার্থ জানা থাকলে বাক্য এবং শব্দের আলোচনা করা সহজ হবে এবং ভালোভাবে বোঝা যাবে। তারপরে তোমাদের একটি দলে কাজ দিচ্ছি, কাজটি হচ্ছে, এবং সেটা আমি পরে মূল্যায়ন করব। বঙ্গভাষা কবিতাটি কি সনেট? কেন সনেট? দলে আলোচনা করে সংক্ষেপে লিখো।
তুমি এটা একটা বাংলা ব্যবহারিক খাতা বানাবে এবং বাংলা ব্যবহারিক খাতার মধ্যে এই দলের কাজটি তোমরা দলে আলোচনা করে এই প্রশ্ন উত্তরটি বের করবে যে বাংলা ভাষা কেন সনেট এবং কি সনেট কিনা এটা। তারপরে তোমাদের একক কিছু কাজ দিচ্ছি, সেটা হচ্ছে ভাষার কাজ করবে যে বঙ্গভাষা কবিতাটি পাঠের পর তোমার মাঝে কি কি বোধ জাগ্রত হয়েছে তা বুলেট পয়েন্টে 5টি বাক্যে লিখতে হবে। অর্থাৎ এই কবিতাটি যে আলোচনা হলো এবং এটা যে আমি আলোচনা করলাম বা তোমরা যখন আলোচনা আরো মূল বইটা আলোচনা করে দেখবে যে এখান থেকে তোমার মধ্যে এটি কবিতা পাঠ করার পরে কি বোধ সৃষ্টি হলো তা 5টি পয়েন্টে তোমাদের মূল খাতার মধ্যে উঠিয়ে রাখবে। আর তোমাদের বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি একটি প্রশ্ন, কারিগরি শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগে করণীয় পদক্ষেপগুলো কি হতে পারে সে সম্পর্কে তোমরা নিজের অভিমত ব্যক্ত করবে। অর্থাৎ সে ব্যবহারিক খাতার মধ্যে তোমরা এই প্রশ্নটা নিজে নিজেই এর উত্তরটা লিখে রাখবে যে কারিগরি শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগে করণীয় পদক্ষেপগুলি কি কি হতে পারে। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই আমার আজকে প্রথম ক্লাস। পরবর্তী ক্লাসগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করবে এবং তোমরা লাইভের কমেন্টের মধ্যে সবাই তোমার রোল নাম্বারটা উল্লেখ করবে, আমি এটা পরবর্তী তোমাদের উপস্থিত হিসেবে কাউন্ট করে নিব। আজ এ পর্যন্তই। আমরা আশা করি এই মহামারী দুর্যোগ করোনার মধ্যে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক। এ বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।